আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় চাপে নির্বাচন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন। এরপরেই আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং একই সঙ্গে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন নিজামউদ্দিন, যুগ্ম সদস্য সচিব NCP। আমি আমাদের আজকের অতিথিদেরকে স্বাগত জানাই আমাদের এই আজকের আলোচনায়। এরই মধ্যেই আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে সরকার অলরেডি রূপরেখা উন্মোচন করেছেন, পথ নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এই নির্বাচনের যারা অংশীজন রাজনৈতিক দল, তাদের মধ্যে এক ধরনের বিভাজন এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক যে সমঝোতা বা রাজনৈতিক দলের যে ঐকান্তিক আন্তরিকতা, এটির মধ্যে কিছুটা ছেদ ঘটছে। আরও নানান ইস্যু আছে। এর মধ্যেই সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আন্দোলন, রাজপথে আওয়ামী লীগ বিক্ষিপ্তভাবে ঝটিকা মিছিল করার চেষ্টা করছে। এসব নিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। আমি একটু শুরুটা জনাব ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়েই শুরু করতে চাই। যদি একটু বলি যে সীমানা পুনর্নির্ধারণের পরবর্তী পর্যায়ে যে আন্দোলন, এবং বিশেষ করে আমরা ভাঙায় যে ঘটনাটি দেখলাম এবং সেখানে গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসছে যে আওয়ামী লীগের সমর্থকেরা, নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগের সমর্থকেরা সেখানে আছেন, এবং প্রকারান্তরে কিছু গণমাধ্যমে আমরা রিপোর্ট দেখেছি যে বিএনপি জামাত তারাও সেই আন্দোলনের সঙ্গে আছেন এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে এটি মোকাবেলা করার কৌশল সেরকম দেখা যাচ্ছে না। শুনতে চাই আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে পলাশ ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক আতিক ভাই সহ দর্শক। আপনি দেখবেন, আপনি সীমানা নির্ধারণ নিয়ে যে আপনার যে প্রতিবেদনটা আপনি বললেন, এখানে দেখেন এখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। যেমন বাগেরহাটে আপনি দেখেন যেখানে 4টি নির্বাচনী আসন ছিল, সেখানে বর্তমানে জনসংখ্যার অনুসারে একটা আসন কমে গেছে, আবার গাজীপুর একটা বেড়ে গেছে। আবার দেখেন ফরিদপুরে ভাঙ্গার সদরপুর নিয়ে মনে হয় একটা, সেখানে দেখবেন যে 2টা ইউনিয়ন কেটে অন্য জায়গায় দেওয়া হয়েছে। তা সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে এখানে স্থানীয় স্বার্থ এখানে বিঘ্নিত হয়েছে, যার কারণে এখানে রাজনীতির রং যতটুকু তার চেয়ে হলো আঞ্চলিক স্বার্থটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন বাগেরহাটের মানুষ মনে করে আমরা 4টা সিটের যে সুযোগ আমাদের ছিল সেখান থেকে একটা কমে গেল কেন একটা। আবার দেখবেন গাজীপুর একটা বেশি হয়েছে, তারা কিন্তু আবার আন্দোলন করছে না, তারা আবার এটাকে খুব সহজভাবে মেনে নিয়েছে। সুতরাং এইটা হবেই, কিন্তু আপনাকে দেখতে হবে যে একটা রাষ্ট্রের বা একটা সরকারের বা নির্বাচন কমিশনের কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, যে আসনগুলিতে আপনার জনসংখ্যার আধিক্য অনুসারে তাদেরকে একটা নির্ধারণ করতে হয় যে কোন এরিয়ারা থাকবে, কোন এরিয়া থাকবে না। সুতরাং এক্ষেত্রে যদি আপনি এইভাবে বাংলাদেশের সকল আসন থেকে যদি অভিযোগ দেয়, তাহলে দিতে পারে, কারণ সবার তো একই চয়েস না। নিশ্চয়ই না। যেমন আমি যেই আসনটাকে এর আগে নির্বাচন করেছিলাম, আপনি আমার একটা আসন ঢাকার যে কোনো আসনের 50 গুণের সমান বড়, এত বড় এরিয়া, কিন্তু এর অর্থ কি? কিন্তু অবশ্যই ভোটার কিন্তু আবার বেশি না, ভোটার আবার দেখা যায় এর চেয়ে কম। এখন আমি যদি বলি এত বিরাট আয়তনের আমি কেন ইলেকশন করতে যাব? অন্যরা তো ছোট্ট একটি জায়গায় ইলেকশন করে। সুতরাং এইটাকে আপনার নানা ক্ষেত্র এটার উপর ডিপেন্ড করে, এটা জনসংখ্যা, এরিয়া, তারপর ওই এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগ, নানা ক্ষেত্র অনেকগুলো উপর ডিপেন্ড করে এই সিটগুলো নির্ধারিত হয়। সুতরাং আমি মনে করি ভাঙ্গা বা বাগেরহাটে যে ঘটনাগুলি ঘটেছে, এটা হলো একটি আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। আর আরেকটি বিষয় বলেছেন যে আওয়ামী লীগ যারা পতিত, যাদেরকে ইতিমধ্যে কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা কৌশল অবলম্বন করছে এবং তারা নানাভাবে তাদের উপস্থিতি যোগান দিয়ে মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি করতে। আমার মনে হয় সরকার এই ক্ষেত্রে খুব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দেশ একটি আইনের মাধ্যমে পরিচালিত। ইতিমধ্যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে দীর্ঘ 15 বছর মানুষের উপর অত্যাচার, নির্যাতন, আয়নাগর, হত্যা, খুন, গুম, এবং সর্বোপরি এই যে 5ই আগস্টের যে একটা গণ অভ্যুত্থান,
এই অভ্যুত্থানে যেভাবে 2000 লোকের তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, সুতরাং তাদের বিচার হওয়া উচিত বাংলাদেশে। এবং আজকে আমরা মনে করি এই বিচার যদি আরো দ্রুত হতো, এবং আওয়ামী লীগের আজকে দেখেন কতজন লোক অ্যারেস্ট হয়েছে, সর্বোচ্চ আমার মানে 1-150 লোক অ্যারেস্ট হতে পারে, কিন্তু আওয়ামী লীগ দেখবেন আপনার 3টি নির্বাচন তারা অবিবাহিত করেছে, 3-5-1500 মতো তাদের, না হলে 1200 এমপি আছে, 3টা উপজেলা ইলেকশন করেছে, 500 মতো প্রায় 14-1500 তাদের উপজেলা চেয়ারম্যান আছে, মেয়র আছে, তারপর দলীয় নেতা আছে। এই পর্যায়ে যদি আপনি হিসাব করেন তাহলে তাদের বিরুদ্ধে যে অ্যাকশনটা এটা খুব হিসাবের মধ্যে পড়ে না, তার যার নরমাল মনে করছে, নরমাল মনে করে ইন্টিরিয়ার এবং গভর্নমেন্টকে উচিত তাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করা। আমরা একটু আলোচনাটা জনাব আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, সেটি হচ্ছে যে আমরা যদি একটু ডাকসু বা জাকসু নির্বাচনটা একটু পর্যালোচনা করি, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয়, এবং ভোটের হিসাব নিকাশ বলছে যে ছাত্রলীগের ভোটটি কোথায় গেল। অনেকেই বলছেন যে সেটি কি ছাত্র শিবির সমর্থিত প্যানেল পেয়েছে কিনা, এবং বর্তমান আওয়ামী লীগ যেভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, এই রাজনীতিতে আওয়ামী লীগকে ব্যাক করার বিএনপি বলছে যে তারা মোকাবেলা করবে না আওয়ামী লীগের এগেনিস্টে। আপনাদের আসলে অবস্থানটা কি, যে অভিযোগটা বলছে যে ছাত্রলীগের ভোট শিবিরের প্যানেলে যেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ। আমি দুইটা বিষয় এখানে তুলে এনেছেন, যে ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবিরের যে বিজয়টা। এখন ইসলামী ছাত্র শিবির এই দুইটা ক্যাম্পাসে লম্বা সময় আমরা বলা নিষিদ্ধ ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুটা কার্যক্রম পরিচালনা করতে পারলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 91 সালের পর থেকে ইসলামী ছাত্র শিবির বলা নিষিদ্ধের মতোই ছিল। শুধু নিষিদ্ধ না, ইসলামী ছাত্র শিবির কেউ করে প্রমাণ পাওয়া যায়, তাকে মেরে ফেলাটাও কিন্তু কারোর জন্য কোনো অপরাধ সেখানে ছিল না। 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ওপেন হয়েছে, এবং তার কিছুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ওপেন হয়েছে। যেই সংগঠনকে 34 বছর 35 বছর ছাত্ররা বিভিন্ন নামে তারা জানতো, এবং নেতিবাচক ট্যাগিং দেওয়া হতো ছাত্র শিবিরের বিরুদ্ধে। কিন্তু ছাত্র শিবিরের মাত্র 1 বছরের কার্যক্রম সাধারণ ছাত্ররা দেখার সুযোগ পেয়েছে, এবং তাদের কাছে মনে হয়েছে না, ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে যা বলা হয় বাস্তবে শিবির সম্পূর্ণ ভিন্ন। এবং সাধারণ ছাত্রের সাথে ইসলামী ছাত্র শিবিরের কানেক্টিভিটি, আমাদের ছাত্রগ্রামমূলক কার্যক্রম, এবং ছাত্ররা আস্থা পেয়েছে যে বিগত সময়ে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নানা ধরনের রাজনৈতিক নৈরাজ্য ছিল, এখানে গণরুম কালচার ছিল, জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের মিছিলে যাওয়া বাধ্যতামূলক ছিল। ছাত্ররা মনে করেছে না, ইসলামী শিবির যদি আমাদের এখানে ডাকসু জাকসুতে প্রতিনিধিত্ব করে, তাহলে বিগত সময়ে যে একটা ট্রেডিশন ছিল ইসলামী ছাত্র শিবির সেটা কখনো করবে না, জোর করে তারা আমাদেরকে মিছিলে বাধ্য করবে না। এবং ছাত্র শিবির যে ইশতেহার দিয়েছে তার প্রতি ছাত্রের আস্থা তৈরি থাকার কারণেই নানা ধরনের কিন্তু ট্যাগিং করা হয়েছে, এবং দেখা যায় যে ভিন্ন ইস্যুকে নিয়ে এসেও ইসলামী ছাত্র শিবির বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ শিবির তা মোকাবেলা করেছে, এবং মোকাবেলা করার কারণেই ছাত্ররা আস্থা পাওয়ার কারণেই বাংলাদেশে 2টা প্রতিষ্ঠানে সেখানে ছাত্র শিবির বিজয় হয়েছে। আপনি বলেছেন ছাত্রলীগের ভোট কোথায় গিয়েছে, দেখুন এটা বাস্তব প্রমাণ আছে। আমাদের বন্ধু সংগঠনের নেতারাও বলেছেন যে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে। জগন্নাথ হলের শিবির এত কম ভোট পেল কেন? এটা একটা স্ট্র্যাটেজি বলছে, কারণ সেখানে হিন্দু ভোটটা বেশি। আমাদের কাছে মনে হয়েছে হয়তো একদম সিদ্ধান্ত নিয়ে যে ছাত্র শিবিরে কোনো ভোট দেওয়া যাবে না যদি, এবং সেখানে আওয়ামী লীগের ভোটের সংখ্যা কিন্তু বেশি। তো আমরা দেখলাম যে মানে ট্র্যাডিশনালি হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় বেশি, তার মানে সেখানে যদি সেই ভোটগুলো আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে মাত্র 10 ভোট সাদিক ক্যাম্প কেন? তার মানে হচ্ছে বাস্তবতায় এটা বলে না। এবং ছাত্র শিবিরের প্রার্থীরা যে ভোট পেয়েছে এই ভোটের পরিসংখ্যান অনেক বেশি, স্বতঃস্ফূর্ত সেখানে ভোট হয়েছে। এখানে কোনো ধরনের ভিন্ন অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। আর ছাত্র শিবির জুলাই স্পিরিটকে আমরা ধারণ করি, এবং আমরা মনে করি যে বিভিন্ন জুলাই স্পিরিট যারা ধারণ করেন সেই দলগুলোর মধ্যে যখন অনৈক্য, যেটা স্পষ্টই এখন বলা যায়, তখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হচ্ছে। এই অনৈক্যের দায়ের কি জামাত নেবে কিনা? এটাকে অনৈক্য বলা যাবে না। আমরা সবাই একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ আছে। দেখুন আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না। বিগত 15 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল এবং স্বাধীনতা উত্তর আমরা যে বাংলাদেশটা পেয়েছি, নানাভাবে আমরা পিছিয়ে পড়েছি।
আমরা অনৈক্য বলবো না, একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য দলগুলো তার জায়গা থেকে ভূমিকা রাখছেন। এবং আমরা মনে করি জামাত ইসলামী যে কর্মসূচিগুলো এখন দিচ্ছে, আপনি জনমত জরিপ নেন, এবং আমরা মনে করি আমাদের সেখানে দলীয় স্বার্থের চেয়ে আমরা দেশের জনগণকে নিয়ে ভাবি। ঠিক তেমনই যেটা আপনি জানেন যে কেয়ারটেকার সরকার নিয়ে 100 বছর কেয়ারটেকার বুঝি না কি, এখনও কিন্তু বাংলাদেশে সেই কেয়ারটেকার পদ্ধতির কিন্তু কি যায় নাই, এখনও প্রয়োজন আরও দিন দিন বেড়ে চলছে। সুতরাং জামাত যে দাবিগুলো দিচ্ছে, জামাতের দাবির মধ্যে এটাও আছে যে গণহত্যাকে দিয়ে বিচার করতে হবে। মূলত আসলে নির্বাচনের একটা টাইম লাইন নির্ধারণ করা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। অন্যদিকে আমাদের ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া কিছুটা ধীরগতির কারণে তারা এই সাহসটা পাচ্ছে। আমরা মনে করি আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব নিজামুদ্দিন আপনাকে স্বাগত জানাতে চাই আজকের আলোচনা, এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই আমাদের আলোচকরা যে আলোচনাগুলো নিয়ে এসেছেন, আমরা আলোচনা করছি চাপে নির্বাচন এই শিরোনামে। আপনারা নবগঠিত রাজনৈতিক দল, এখন পর্যন্ত আপনাদের প্রায় 6 মাস বা তার একটু সময় বেশি আপনারা পার করলেন। আমি যদি যে আলোচনাটা আমরা টানলাম যে ডাকসুতে আপনাদের সমর্থিত প্রার্থীরা চমক দেখাতে পারেননি, এবং জাতীয় নির্বাচন যেহেতু আমাদের সামনে, রাজনৈতিক যে ঐক্য, আসলে এনসিপির ভবিষ্যৎ নিয়ে এখন অনেকে প্রশ্ন করছেন। অনেকেই বলছেন চুপসে গেছে, বা আমরা এরই মধ্যেই জেনেছি যে আপনারা পৃথক জোট গঠন করে রাজনৈতিক কর্মসূচি দিতে যাচ্ছেন। আপনাদের লক্ষ্য কি এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ধন্যবাদ আমার সহ আলোচক আসিফ ভাই সহ আমার মোশাররফ ভাই নিশ্চয়ই ধন্যবাদ। আমিও একাধিকবার ওনার সাথে টকশো করেছি, ধন্যবাদ আপনাদেরকে। তো অনেকগুলো প্রশ্ন করেছেন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গেলে একটু সময় লাগবে, প্লিজ কনসিডার করবেন। প্রথমে তো আসি হচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, তার কারণটা কি? দেখেন, এই কারণটা বিশ্লেষণ করলে অনেকগুলো কারণ আমাদের কাছে দারুণ মোচিত হয়ে যাবে। আওয়ামী লীগ গত 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল, অভ্যুত্থানের রিয়াকশন হিসেবে আমাদের কি করণীয় ছিল আর আমরা কি করেছিলাম? নেপালে কি হয়েছিল, শ্রীলঙ্কায় কি হয়েছিল, তার এগেনস্টে আমরা কি করেছি? আমরা দেশের বিভিন্ন চেক পয়েন্ট থেকে শুরু করে সীমান্ত এলাকা দিয়ে টাকা খেয়ে, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে খুনি করে, যারা আমার ভাইয়ের বুকে গুলি করেছে সেরকম সন্ত্রাসীদেরকে আমরা টাকা খেয়ে তাদেরকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে, বেনাপোল সীমান্ত, বিভিন্ন সীমান্ত দিয়ে আমরা আমাদেরই কিছু রাজনৈতিক দলের নেতারা তাদেরকে পার করে দিয়েছে অর্থের বিনিময়ে। এগুলো নিয়ে নিউজ হয়েছে, দৈনিক পত্রিকাগুলো নিউজ করেছে। এর পরবর্তীতে তারা যখন ভারতের সঞ্জীব গার্ডেনে বসে একের পর এক গত 16-17 বছরে একটা বিজনেস সিন্ডিকেট করে আমার দেশকে দেউলিয়া বানিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই পাচারকৃত অর্থই তারা আবার নতুন করে পুনর্বাসিত হওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে তারা যে এটাকে প্রজেক্ট হিসেবে ব্যয় করতেছে, এবং সেটারই অংশ হিসাবে আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যখন তাদের সুরে কথা বলে, তখনই তো তাদের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা, পুনর্বাসিত হওয়ার একটা বড় ধরনের স্কোপ তারা পায়। আর একটা বড় পয়েন্ট যেটাকে আমরা বারবার স্কিপ করে যাচ্ছি, যে গণহত্যার বিচার। দেশে এত বড় একটা গণহত্যা ঘটে গেল, আমার ভাইরা রক্ত দিল, কারোর অঙ্গহানি হলো, কেউ শহীদ হলো, ছোট বাচ্চা জীবন দিল, আবাল বিদ্যা বনিতা সবাই জীবন দিল। এখনো পর্যন্ত স্পেসিফিক একটা ঘটনার বিচার এখনো বাংলাদেশের মানুষের কাছে দৃশ্যমান হয় নাই। তাহলে আওয়ামী লীগ এই লম্বা সময়ে তারা কেন তাদের কনফিডেন্স ফিরে পাবে না? তারা কেন বাংলাদেশে নতুন করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য চেষ্টা করবে না? তারা কেন 2 গুণ 3 গুণ 4 গুণ হওয়ার জন্য চেষ্টা করবে না? এটা একটা বিষয়। সেখানে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে জুলাইয়ের পক্ষগুলোকে বিভক্ত করার জন্য তাদের যে প্যাকেজ প্রোগ্রাম, তারা সেখানে সফল হয়েছে। আর আমরা আমাদের পাওয়া না পাওয়া, ক্যারিট ডিসক্যারিট, এই বিষয়গুলোকে সামনে এনে আমরা প্রতিনিয়ত আমরা বিভক্ত হচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে ডাকসু ইলেকশন। দেখেন, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ রিঅ্যাকশন, একটা কথা আছে। আপনি কারোর জন্য কাজ করবেন, সেটা রিঅ্যাকশন আপনি পাবেন, সেটা গুড অর ব্যাড আমি সে বিতর্কে যাচ্ছি না। ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক, গুছালো, সুসংঘবদ্ধ একটি সংগঠন। তারা শুধু গত 1 বছর কাজ করে ডাকসুতে সফলতা পেয়েছে, এটা যদি আপনি বলেন আমি এটা বিশ্বাস করব না। ছাত্র শিবির গত 16-17 বছরে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারা জনগণের সাদা বিশেষ ছাত্রদের সিম্পিতি অর্জন করেছে, তারা সেখানে টিকে বিভিন্ন পরিচয়ে তাদের রিক্রুটমেন্টকে সচল রেখেছে। ইভেন গত 1 বছর 5ই আগস্টের পরে যখন তারা ওপেনলি কাজ করার সুযোগ পেয়েছে,
তাদের একটা স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তাদের সাবেকদের, এবং এটা দেশভিত্তিক আছে। তাদের স্ট্রং কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বলেন, প্রকাশনা সংস্থা বলেন ইত্যাদি, এবং সেখান থেকে তারা একটা সাপোর্টিভ একটা ব্যাকআপ পায়। সেগুলোকে কাজে লাগিয়ে গত একটা বছর তারা কিন্তু ছাত্রদের সাথে মিশেছেন, কথা বলেছেন, তাদেরকে সময় দিয়েছেন। হলে হলে তারা পানির ফিল্টার সহ বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করেছেন, অসচ্ছল ছাত্রদেরকে তারা বৃত্তি দিয়েছেন। তো স্বভাবতই যে ছাত্রর সুখে দুঃখে আপনি যাচ্ছেন, তো আপনার প্রয়োজনের মুহূর্তে সে ছাত্র তো আপনাকে ম্যান্ডেট দিবে, এটা তো স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অনেক ক্ষেত্রে টাকা দিয়ে কিনতে পারা যায় না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। সেই ক্ষেত্রে তারাও ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? তাদের একটাই বক্তব্য যে আমরা বিপ্লবের অনেক লিডারকে ফোন দিয়ে পাই না, তাদেরকে চোখে দেখি না। কিন্তু সাদিক কায়েম, ফরাদ, মহিউদ্দিন যাদের কথা বলতেছেন আমি, এটা একটা মাঠের কথা, প্রার্থীদের না, সাধারণ ছাত্রদের কথা। আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে এবং টকশোতেও অনেকে বলেছেন, বন্ধু ভাতৃপ্রতিম কিনা বন্ধু সংগঠনের সদস্যরা, তারাও বলেছেন এই ছেলেগুলো গত 1 বছর ক্যাম্পাসে নিজেদের ঘর বাড়ি বানিয়েছিল, ছাত্রদের সাথে মিশছে, হলে হলে গেছে, তাদের সাথে কথা বলছে, রুম ভিত্তিক তারা কাজ করছে। একটু আপনাদের বিষয়টা জানতে চাই যে আপনাদের অবস্থানটা সেখানে আমি বলতেছি এই জায়গায় থেকে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সেই কাজটুকু করতে পারি নাই। আমাদের এখানে বিপ্লবের একাধিক প্রার্থী হওয়ার কারণে প্রত্যেকে লিডার মেনে একে অপরকে যে ছাড় দেওয়ার মানসিকতা সেটা পোষণ করতে পারে নাই। আর ছাত্রদের সাথে মিশে যে কাজ করার কথা, সেই কাজটা আমরা করতে পারি না। সে জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের এই ফলাফল আমাদের জন্য কাম্য ছিল। কিন্তু আমরা এখানে শেষ না, এইখানে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমাদের চেষ্টা করতেছি। আশা করা যায় ইনশাল্লাহ আমরা এখানে আমাদের রাজনীতি বিনির্মাণের সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারবো। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন আপনার এখানে জাল ভোট হয়েছে, জালিয়াতি হয়েছে, এগুলো কিন্তু প্রার্থীদের আলাপ। সাধারণ ছাত্ররা কিন্তু এরকম কোনো আলাপ দেয় নাই, এবং প্রার্থীরা যেসব অভিযোগ আনছে তার এগেনস্টে ভ্যালিড কোনো ডকুমেন্টস কিন্তু তারা কেউই হাজির করতে পারে নাই। তো সুতরাং এইগুলো বলার জন্য বলা, আমার উচিত যারা পরাজিত তারা এটা মেনে নিয়ে নতুন যারা নির্বাচিত হয়েছে তাদেরকে একটা সুন্দর বিশ্ববিদ্যালয়, সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য ছাত্রদের কল্যাণে একত্রিত হয়ে কাজ করা। যারা পরাজিত হয়েছেন তারা এখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে ছাত্রদের ওয়েলফেয়ারের জন্য কাজ করা যায় সেখানে তারা স্ট্র্যাটেজি সেট আপ করে। আমি অন্যের স্ট্র্যাটেজির কাছে ফেল করব সেটা সমালোচনা করবো, এটা হতে পারে না। তার স্ট্র্যাটেজিকে সারপ্লাস করে আমার স্ট্র্যাটেজি কিভাবে তাদের উপরে বিজয় লাভ করবে সেই স্ট্র্যাটেজি আমাকে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই আবারও, যে এই মুহূর্তে যে চাপ, নির্বাচনের যে চাপটা রাজনৈতিক দলগুলোর বিরোধী মতামত যারা প্রকাশ করছেন, সেই জায়গায় যেটি হচ্ছে যে এখন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আবার আরেকটি আন্দোলনের মধ্যে যাচ্ছেন, এবং সেখানে আপনার দল বিএনপি বলছেন নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি, এবং গত কয়েকদিন আগে আপনাদের স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে ওই ধরনের একটা ইঙ্গিত পাওয়া গেছে। একসময় নির্বাচনের দাবি আদায়ের জন্য আপনারা দীর্ঘ বছর আন্দোলন করেছেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে আবারও এই নির্বাচনের যখন রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তখনও আন্দোলনের দিকে যেতে যাচ্ছেন। এর মধ্যে জামাত এবং অন্যান্য দলও ঘোষণা করেছেন। এই অবস্থায় রাজনৈতিক বিরোধ কি প্রকাশ্য হচ্ছে কেন? না, আমি এটাকে রাজনৈতিক বিরোধ আমি মনে করি না, বরং আমি মনে করি রাজনৈতিক দলগুলির নিজস্ব কিছু ম্যানিফেস্টো আছে, নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব আইডিওলজি আছে। সবাই চাইবে সেই আইডিওলজিটাকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে এটাকে আপনি বিরোধ হিসাবে আমি চিহ্নিত করতে চাই না। আমি মনে করি তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সে তুলে ধরতে চায়, কিন্তু আপনাকে এখানে দেখতে হবে যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কি প্রত্যাশা করে। এখানে আমি মনে করি আপনি দেখবেন এর আগে বাংলাদেশে এই রাজনৈতিক সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন, আপনি একসময় দেখতেন যে কমনওয়েলথের মহাসচিব স্যার লিনিয়ান এসেছিলেন, কিন্তু সংকট কিন্তু সমাধান করতে পারেননি। এরপর 2014-তে তালেবা এসেছিলেন, পারেনি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা নতুন সিমটম আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশি আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংকট সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনি যদি মনে করেন এখানে ঐক্যমত কমিশনের মধ্যে যে আলোচনাগুলি হচ্ছে এর মধ্যে আমরা দেখলাম অধিকাংশ ক্ষেত্রে একটা ঐক্যমত হয়েছে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি সবার মতামতকে বিশ্বাস করেন, যদি আপনি একটা ডেমোক্রেটিক ওয়েতে এগিয়ে যেতে চান, তাহলে আপনার 100% দাবি পূরণ হবে এটা চিন্তা করার কোনো কারণ, কোনো সুযোগ নেই।
যদি 100% দাবি আপনার পূরণ হয় তাহলে তো আপনার ঐক্যমত কমিশন আলোচনার কোনো প্রয়োজন ছিল না। তাহলে তো সরকার একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বলতে পারতো এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা বাস্তবায়ন আমরা করব। কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে আমরা কি চেয়েছিলাম। এখানে জুলাই গণঅভ্যুত্থান এনসিবির একজন প্রতিনিধি আছে, বেসিক্যালি তারা তো এক সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। শেখ হাসিনা বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ধ্বংসের শেষ প্রান্তে, এই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা গণতন্ত্র, মানবাধিকার, মানুষের অধিকার, কথা বলার স্বাধীনতা এবং আগামী দিনে গণমানুষের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এখন আপনাকে দেখতে হবে যে এই ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে আমরা কি অগ্রসর হয়েছি। কারণ একটা দেশের এখানে সংবিধান নিয়ে বহু কথা হয়, এখানে কেউ বলে যেমন এনসিবির দাবি যে একটা নতুন সংবিধান রচনা করতে হবে, আবার জামাত এখন পিআর এর পর। কিন্তু আপনাকে দেখতে হবে কোন বিষয়গুলি যদি আমি এক্সারসাইজ করতে পারি, আমি বাস্তবায়ন করতে পারি, ইম্পোজ করতে পারি, তাইলে আমি অধিকাংশ ক্ষেত্রে আমার গণতান্ত্রিক চরিত্রটা ফুটে উঠবে। জি, আমরা একটা বিরতি নিব, তারপর আবারও ফিরবো আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, টেবিল টকের আয়োজনে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে স্বাগত টেবিল টকে। আমরা কথা বলছিলাম চাপে নির্বাচন, এই শিরোনামে ফিরছি অতিথিদের সঙ্গে আবারও আলোচনায়। জনাব আতিকুর রহমান, আবার আসবো আমি দিয়ে, তারপর আসি আপনার কাছে। জনাব আতিকুর রহমান, একটু বলবেন আপনি যেটি মোশাররফ ভাই বলছিলেন সেই আলোচনার রেশ ধরে বলতে চাই যে আপনাদের দল আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং এই নির্বাচনকে সামনে রেখে এবং আরও কিছু আপনাদের সমমনা কিছু রাজনৈতিক দল তারাও কর্মসূচি দিচ্ছে। তার মানে জাতির কাছে পরিষ্কার যে আগামী নির্বাচন কোন পদ্ধতি হবে এবং কি প্রক্রিয়া হবে সেটির দিকে আন্দোলনমুখী হচ্ছে দলগুলো। এই আন্দোলনের পর্যায়ে থাকবে নাকি সহিংসতার রূপ নিতে পারে, কি মনে হয় আপনার কাছে? শুনেন, বাংলাদেশের যে কোনো দাবি আদায়টা রাজপথে হয়। রাজপথে কর্মসূচি মানে কিন্তু সহিংসতা নয়। আমরা মনে করি আমরা সবাই গণতন্ত্রের নিয়ম নীতিকে আমরা অনুসরণ করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক রাজনৈতিক দল তার যৌক্তিক দাবি তারা মাঠে নেবে, তারা জনগণকে ঐক্যবদ্ধ করবে, জনগণকে তারা সমর্থন আদায় করার চেষ্টা করবে। জামাত ইসলামী বর্তমান বাস্তবতায় বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা আমরা দেখে এসেছি। আসলে সরকারের পরিবর্তন হয়, ভোট হয়, সরকার গঠিত হয়, কিন্তু সিস্টেম কিন্তু আমাদের কোনো পরিবর্তন করতে পারেনি। জামাত ইসলামী আমরা জুলাই যে আকাঙ্ক্ষা জনগণের, বিশেষ করে আমাদের নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, যে বাংলাদেশ আমাদের সবার হবে, এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে সকল দল তার মতো করে নিজস্ব আইডিওলজিকে তারা ধারণ করে তার রাজনীতি করার সুযোগ পাবে। আমরা মনে করি প্রত্যেক দলেরই কম বেশি প্রতিনিধিত্ব আমাদের পার্লামেন্টে থাকা প্রয়োজন গণতন্ত্রের সৌন্দর্যের স্বার্থে। আমরা দেখি বাংলাদেশে 50-এর কাছাকাছি দল নিবন্ধিত দল, কিন্তু ভোটের মাঠে এসে নানা কারণে পেশি শক্তি অনেকের থাকে না, অনেকের কালো টাকা সেখানে সয়লাভ থাকে না, অনেকের রাজনৈতিক সেখানে কর্মী কম থাকে, তারা হারিয়ে যান সেখানে এসে। কিন্তু জামাত ইসলামী আগামী নির্বাচনকে একটা সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের জন্য, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাত যে দাবি উত্থাপন করেছি আমরা, বিশেষ করে এখন পিয়ার নিয়ে কথা বেশি হচ্ছে। ইতিমধ্যে সুজনের জরিপ এসেছে 71% মানুষ কিন্তু পিয়ার চাচ্ছেন। আসলে আপনাকে অ্যাডভান্স হতে হবে, আপনি একই অবস্থায় দৌড়ে না থেকে কোনটা আমাদের জন্য কল্যাণকর সেটা আপনারা ডায়ালগের মধ্যে যেতে পারেন। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর যখনই কর্মসূচি তারা দেন, দেশের মানুষ এক ধরনের আতঙ্কে থাকে এবং এই কর্মসূচিতে মানুষের ভোগান্তি তৈরি হয়। এরকম কোনো কর্মসূচি আপনারা দেখাতে পারেননি যাতে মানুষের ভোগান্তি নেই। তো মানুষ তো 24-এর আন্দোলনের পরে এই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছিল, সেটি তো আপনারা দিতে পারছেন বলে মনে হচ্ছে। ভোগান্তি বলতে রাজনৈতিক সভা সমাবেশ থাকতেই হবে, ভোগান্তি কিছু মানুষের হবে, এখানে হরতাল নাই, কোনো অবরোধ নাই, তো নিয়মতান্ত্রিক পন্থা আমি আমার কথাগুলো বলবো গ্যাদারিং করে, এতটুকু পলিটিক্যাল রাইট, এটি আমাদের কষ্ট হলে আমাদের মেনে নিতে হবে। কথা কেউ বলবো আমাদের কথা বলতে হবে, আমি তো একা কথা বললে হবে না, জনগণকে জড়ো করে তোমার কথাগুলো সেখানে বলতে হবে। আমরা মনে করি জামাত যে 5 দফা দাবি আমরা দিয়েছি, আমরা আমাদের দাবিটা মাঠে নিয়ে যাচ্ছি। ডায়ালগের এখন তো সময় শেষ হয়ে যায় না, ডায়ালগ চলবে, অসুবিধা নাই। তো রাজপথে কর্মসূচি দেওয়া মানে কিন্তু ডায়ালগ আর ওপেন করে দেওয়া, যে আসুন আমরা সবাই আলোচনা সেখানে কী আছে। জামাত যে পিয়ার সিস্টেমের কথা বলছে, ইতিমধ্যে ইসলামী দলগুলো তারা জায়গা থেকে তারা কর্মসূচি ঘোষণা, আশা করি আরও অন্য দলগুলো তারা সেখানে আসবেন। আমরা মনে করি দেশের মানুষের নির্বাচনী সিস্টেমটাকে সুন্দর করার জন্য, আমি স্পেসিফিক বলি, আমি
এখানে পেশি শক্তি, এখানে সন্ত্রাস, এখানে কালো টাকা, এবং আমি যদি বলি সেখানে কেন্দ্র দখল, একটা ভারসাম্যপূর্ণভাবে সকল দলের প্রতিনিধিত্ব সেখানে করা। এবং আমরা চাই না বাংলাদেশে যেই হোক, এটা আমার দল হতে পারে, কেউ মেজরিটি নিয়ে আবার তারা ফেসিবাদী হোক, গণতান্ত্রিক অধিকারকে হরণ করুক, এটা আমরা চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে জনাব নিজামুদ্দিন। আবারও এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসতে চাই যে বিএনপি তারা বলছেন যে তারা আন্দোলনে যাবেন, জামাত অলরেডি তাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, এনসিপি নিয়ে মানুষের মধ্যে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু খবর আছে আমাদের কাছে যে আপনারাও একটা জোট করার চেষ্টা করছেন। আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন? নিজস্ব জোটে যাচ্ছেন, পিআর যাচ্ছেন, নাকি জামাতের সঙ্গে যাচ্ছেন? আপনারা ধন্যবাদ। আসলে আন্দোলনটা কেন, এই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এনসিপি কোন জোটে যাচ্ছে, এই বিষয়টা একেবারে স্পষ্ট থাকা দরকার। এনসিপি কোনো জোটে যাচ্ছে না। হ্যাঁ, এখানে মূলত বিষয় হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, হ্যাঁ, জুলাই সনদের যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে এবং যে বিষয়গুলোতে বৃহত্তর দলগুলোর কিছু কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট রয়েছে, বাকি যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। স্টিল নাম আজকেও আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে। তো সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নেক্সট পার্লামেন্টে গিয়ে এটা বাস্তবায়ন করবে। এখন এখানে কিন্তু বোঝার বিষয় আছে, এখানে পেশি শক্তি আর আমার আর তত্ত্বীয় ডায়ালগ বা বাগ্মিতার কারণে কিন্তু এটা হবে না। এখানে বাস্তবতার নিরিখে হইতে হবে। পার্লামেন্টের তো কোনো নতুন সংবিধান প্রণয়নের পাওয়ার নাই, অথরিটিও নাই। পার্লামেন্টের রেগুলার পার্লামেন্টের কি আছে? ইট হ্যাজ দ্য অ্যামেন্ডিং পাওয়ার। এখানে বেসিক পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার চেঞ্জের কোনো পাওয়ার রেগুলার পার্লামেন্টকে দেওয়া হয় নাই। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে গণপরিষদ লাগবে। তাহলে এটা শুধুমাত্র অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, এটা সংশোধন করতে পারবে পার্লামেন্ট। এখন যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, যেমন বিএনপিও হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো বর্তমান বিদ্যমান সংবিধানের মধ্যেও নাই। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে গেলে তো পুরো সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা কিভাবে নেক্সট যে রেগুলার পার্লামেন্ট সেটাই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করবে, দ্বিকক্ষ পার্লামেন্ট করবে? এটাতে একটা ডাবল স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা শুভঙ্করের ফাঁকি বলতে পারি, যেটা 90 সালে বিএনপি একবার করেছে, 2001 সালে করেছে। তাদের উপরও তো জনগণ কি রাজনৈতিক দলগুলো তো আস্থা রাখতে পারবে না। একই বিষয়ে শুভঙ্করের আরেকটা ফাঁকি, তারা আরেকটা রচনা করতে যাচ্ছে। দ্বিতীয় বিষয়তে আসেন জামাত তারা প্রস্তাব দিয়েছে রেফারেন্ডামের মাধ্যমে। রেফারেন্ডাম হয় আসলে কি? রেফারেন্ডাম হয় হ্যাঁ অথবা না, কোনো একটা স্পেসিফিক বিষয়ে। আমি হ্যাঁ বললাম কিংবা না বললাম। এখানে 84টা বিষয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। তার মানে কি আপনি 84 বার রেফারেন্ডাম করবেন? আর কিংবা 84টা পয়েন্টকে একসাথ করে যদি আপনি রেফারেন্ডাম করতে যান, তাহলে 84টা পয়েন্ট সম্পর্কে জনগণ ওয়াকিবহাল আছে কিনা? আপনাকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি জনগণকে বুঝান, পাঠচক্র করেন, ট্রেন আপ করেন, প্রত্যেকটা পয়েন্টকে একসাথে কিভাবে গণভোট হবে, এটা কি সম্ভব আদৌ? এরপরে জামাত বলতেছে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হতে পারে। জামাত আজকেও ঐক্যমত্য কমিশনে বলছে অ্যাজ ফার আই নো। তো প্রেসিডেন্সিয়াল অর্ডার মানে কি? গত 15 বছরে যে 3টা বিতর্কিত ইলেকশন হয়েছে, আমি যদি তাদেরকে যদি নির্বাচিত সরকার বলি, তাহলে তো আমি তো এখানেই পরাজিত হয়েছি। সেই শেখ হাসিনার নির্বাচনহীন ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু। এই চুপ্পুর প্রেসিডেন্সিয়াল অর্ডারে আমি এই করব, জুলাই সনদ বাস্তবায়ন করব? এটা একটা হাস্যকর বিষয়। আমরা শুরু থেকে বলে আসছি এবং এখনো বলছি, দাবি আদায়ের আগ পর্যন্ত বলবো যে আমরা গণপরিষদ নির্বাচন চাই, গণপরিষদেই নতুন সংবিধান প্রণয়ন হবে এবং সেটা হবে গণপরিষদ কাম পার্লামেন্ট, যেখানে সংবিধান রচিত হবে, পাশাপাশি সংসদের যে রেগুলার অ্যাক্টিভিটিস আছে সেটাও চলবে। কোনো শুভঙ্করের আশ্রয় আমরা নিচ্ছি না, কারণ আমাদের ভেতরে এক বাইরের এক। আমরা জাতির সাথে তামাশা করতে আসি নাই। জাতির সাথে তামাশা করার জন্য 2000 লোক প্রাণ দেয় নাই, এই জুলাইতে সবাই নেমে আসে নাই। আমরা অতীতে দেখেছি 90 সালে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলে যখন মানুষ ঘরে ফিরে গেছে, তারপরে কুষ্টিয়া উপনির্বাচনে 3 দলের রূপরেখা তারা ভায়োলেশন করছে। কোনো একটা ইন্ডিকেটর সংস্কার বাস্তবায়ন হয়নি। 2001 সালে টিএবি যতগুলো সংস্কার ইন্ডিকেটর দিচ্ছে, একটাও বাস্তবায়ন হয় নাই। এখনো আবারও ওই পুরাতন কায়দায় ঘুরে ফিরে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ওই নির্বাচনী ট্র্যাকে নেওয়া হচ্ছে। আমরা নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন ফেব্রুয়ারির আগে ডিসেম্বর হলেও আমরা রাজি আছি, কিন্তু নির্বাচনটা আপনারা
জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে চেতনা, মানুষ যেই জন্য রাস্তায় নেমে আসে, সেটাকে বাস্তবায়ন করে নির্বাচনের আগে দিয়ে দেন, আমরা অংশগ্রহণ করব। জি, ধন্যবাদ আপনাকে এম এম মোশাররফ হোসেন। যেটি আলোচনায় উঠে আসলো যে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি বলছে তারা পার্লামেন্টে যে করতে চান, প্রতিপক্ষদের বক্তব্য শুনছেন এবং আপনাদের প্রতিপক্ষ যারা আছেন রাজনীতির মাঠে তারা বলছেন যে আপনারা একটা শুভঙ্করের ফাঁকের মধ্যে আছেন। না, এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে তিনটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে। আপনাকে আমরা হয়তো আবেগে অনেক কিছু বলতে পারি, কিন্তু রাষ্ট্র পরিচালনা হয় তার কনস্টিটিউশনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে। এখন আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে যে বর্তমানে কি গভর্নমেন্ট চলে। এখানে সংকটটা কিন্তু এখানে এনসিপি বলেন, বিশেষ করে এনসিপিকে আমি বলি যে একদিকে বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট চলছে, সাংবিধানিক সরকার, তারা বলছে সংবিধানের মেনেই তারা শপথ নিয়েছেন, তারা বলছে এটা সাংবিধানিক সরকার না, তাহলে এটা কি সরকার? এটা তো আমাকে সেই নামে আমাকে নামকরণ করতে হবে। ইট ইজ নট এ বিপ্লবী সরকার, এটা কোনো জাতীয় সরকারও না। তাইলে আপনি কি? আমরা দেখেছি যে বাংলাদেশের কনস্টিটিউশনের যে ব্যবস্থাটা আছে যে যদি কখনো নতুন গভর্নমেন্ট তৈরি হয় সেখানে রাষ্ট্রপতির অধীনে তারা শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করে। এই সরকার তো সেই ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করছেন। তাইলে আপনি এইটাকে সাংবিধানিক সরকার বলবেন না কি বলবেন? নাম্বার ওয়ান। তারপর প্রতিনিয়ত, এবং দেখেন একটা গভর্নমেন্টের সাংবিধানিক যে কাঠামোগুলি আছে, এখানে উপদেষ্টা পরিষদ আসে, মানে অ্যাজ এ ক্যাবিনেট আছে, সরকারের সচিবালয় আছে, অন্যান্য ডিসিএস, সব কিছু কিন্তু তার নিজস্ব নিয়মকানুনে চলে। তো সুতরাং আপনি একদিকে সাংবিধানিক সরকার বলবেন, অন্যদিকে আপনি বলবেন যে না এটাকে আমি মানি না, এটা তো হতে পারে না। এক। দ্বিতীয়ত এনসিপির বন্ধু নিজামুদ্দিন একটা কথা বলেছে, আমরা গণপরিষদ চাই। গণপরিষদ কখন হয়? আপনাকে তো এই বেসিক স্ট্রাকচারটা আমার জানতে হবে। গণপরিষদ হয় যখন আমার বিদ্যমান সংবিধান অকার্যকর হয়ে যায়, বিদ্যমান সংবিধান যখন কোনো ফাংশন হয় না, তখন হয়। কিন্তু বাংলাদেশ তো আপনি এই বিদ্যমান সংবিধানকে মেনেই তো আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। শুধু হ্যাঁ ধরে নিলাম যে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের মূল স্টক হোল্ডার হলো বৈষম্যবিরোধী আন্দোলন, যেটা এখন এনসিপিতে পরিণত হয়েছে। তাহলে আপনাদের তো দুইজন প্রতিনিধি, আপনারা বলছেন এই সরকারকে আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে না। ধরে নেই অনেক ক্ষেত্রে হয়তো পারবে না, কারণ এটা নির্বাচিত সরকারের যে ম্যান্ডেটটা থাকে, তার সাংগঠনিক যে স্ট্রাকচারটা থাকে, ইন্টারন্যাশনালি তার যে সমর্থনটা থাকে, এই সরকারের সেইটা নেই, এটা আমরা ভালো করে বুঝি। তাইলে আপনার দুইজন প্রতিনিধি এখন স্টিল গভর্নমেন্টে আছে, এবং যখন মাহফুজ বা সজীব ভুইয়া যদি কোনো সংকটে পড়ে সবচেয়ে আগে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এনসিপি। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেন, নিশ্চয়ই। অর্থাৎ আপনাদের সাথে একটা কোরিলেশন আছে। কিন্তু তো সেখানে যদি আপনি মনে করেন ডক্টর ইউনূস গভর্নমেন্ট সেই 5ই আগস্টের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, তাহলে হোয়াই আপনারা কেন বেরিয়ে চলে আসেন না? ওই দুজনে নাহিদ আর মাহফুজ তো চলে আসা উচিত থেকে। হ্যাঁ, তারা তো আসছে না, বরং তারা গভর্নমেন্টের এই পাওয়ারটাকে এনজয় করছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আমি আসি, এখন জামাতের বন্ধু বলেছে যে তারা পিআর চাচ্ছে। আপনি দেখেন, আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, এই ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলোর এজেন্ডা আছে, কার্যপত্র সবাইকে দিয়েছে, জামাতকে দিয়েছে, এনসিপিকে দিয়েছে, বিএনপিকে দিয়েছে, সেখানে কোথাও কি আপনার পিআর এর কোনো আলোচনা আছে? নেই। তাহলে আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, সর্বমতামতকে আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার এই দাবির যৌক্তিকতা কোথায়? হ্যাঁ, আপনি যদি এই দাবি মনে করেন, আপনার যেমন আপনার যদি আপনি মনে করেন এই দাবির প্রতি আপনার বিশ্বাস আছে, আগামী দিনে আমরা যেটা দেখছি যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন হলে, নির্বাচন হওয়ার আগে রাজনৈতিক দল কিন্তু জনগণের কাছে কিন্তু ওয়াদা করে, কমিটমেন্ট করে, তার ম্যানিফেস্টো দেয়, আমি কি বাস্তবায়ন করতে চাই। জামাত ইসলাম বলুক যদি আগামী দিনে আপনারা আমাকে ভোট দেন, আমরা এই পিআর পদ্ধতি, তারা তো বলছে বিদ্যমান সংবিধানের আলোকেই এই পিআরে যাওয়া যায় না। কিভাবে যাওয়া যাবে আপনি বলেন? সেখানে নির্বাচনের পদ্ধতি বলার তো সেখানে এটা একটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে আপনার। আপনার সংবিধান দুই ধরনের চেঞ্জ হয়, একটা হলো বেসিক স্ট্রাকচার, যেমন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কি, আমার একটা রাষ্ট্রের মূলনীতি আছে, এটাকে চেঞ্জ করতে হলে যেটা নিজামুদ্দিন বলছে আপনাকে গণপরিষদে যেতে হবে। আজকে বাংলাদেশে আপনার এই যে এটাকে বলে মানে সর্বোচ্চ ভোটের যে সিস্টেম, এটাকে মনে হয় ফার্স্ট ভোট বলে মনে হয়, সেই সর্বোচ্চ যে পাবে সেই বিজয় হবে। এই স্ট্রাকচার যদি আপনাকে ভাঙতে হয় তাহলে কনস্টিটিউশনের বেসিক চেঞ্জ করতে হবে। তো বেসিক চেঞ্জ করার তো আপনি কনস্টিটিউশন, সংবিধান ছাড়া কোনো সুযোগ নাই। তা আপনি এটা জনগণকে একটা বিভ্রান্ত করার জন্য আরেকটু যাই জিনিস, আমি আরেকটু জায়গায় আমি একটু হাত করে দিতে চাই, বিশেষ করে নিজামুদ্দিন এনসিবিকে আমি এর দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আমরা ফ্যাসিস্টকে মোকাবেলা করতে চাই, এটা তো সবার টার্গেট, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টার্গেট বলা করতে চাই। এখন ধরেন বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি বলছেন তার কার্যক্রম নিষিদ্ধ। আপনি পাকিস্তানের একটা এক্সাম্পল আছে, আপনি দেখছেন যে ইমরান খানের দলকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, তারা স্বতন্ত্র দাঁড়িয়ে কিন্তু প্রায় 100-র মতো সিট পেয়েছে। এখন আমরা যুক্তির খাতিরে মেনে নিলাম যে আপনি পিআর মানলেন, আওয়ামী লীগ স্বতন্ত্র ইলেকশন করলো, তারা নামা প্রার্থী দিল। একটা বাংলাদেশে বাস্তবতা যেটা মিনিমাম 20-25% তাদের ভোট এখনো আছে, কারণ আপনি মূল্যে তারা পালিয়ে গেছে, কিন্তু সারা বাংলাদেশ সমর্থকের তো আছে। তো যদি 25% ভোট পেলো, তারা 75% আসন পাবে। তাহলে আপনি যে ফ্যাসিস্টকে নির্মূল করতে চান, তাইলে এই পদ্ধতিতে আপনি বরং ফ্যাসিস্টকে আরো পুনর্বাসন করবেন। জামাত কি সেই জিনিসটা একটু চিন্তা করে? আমার মনে হয় চিন্তা করে না। তাইলে যে কথাটা বলা হচ্ছে যে কোন শক্তি, যেমন আজকে আপনি ইনকিলাবে দেখলেন যে কোন দেশের প্রিসক্রিপশনে জামাত এই আন্দোলন শুরু করেছে, তাইলে আমরা কি মনে করব সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য জামাত নতুন কোনো কর্মসূচি বা নতুন কোনো কৌশল অবলম্বন করেছে যা আগামী দিনে বাংলাদেশকে একটি চরম ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে? এটাও তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো সুতরাং আগে আমরা কি চাই, এবং আরেকটি কথা, আজকে দেখেন বাংলাদেশে কি সংস্কার হচ্ছে। আপনি এখন পর্যন্ত যে সংস্কার হচ্ছে, দুইজনই আমাদের দুইটা দলের প্রধান, মিনিমাম 90% সংস্কার হয়ে গেছে। আর বিএনপি কি বলছে? বিএনপি বলছে, আমি নোট অফ ডিসেন্ট কি, যে আপনার সাথে আমার আপত্তি আছে, কিন্তু বিএনপি এই সাথে কি বলেছে যে আমি আগামী নির্বাচনে আমার ম্যানিফেস্টোতে আমি এই জিনিসটা উল্লেখ করব, জনগণ যদি আমাকে ম্যান্ডেট দেয় তাহলে আমি আমার স্ট্যান্ডে ঠিক থাকবো, আর যদি ম্যান্ডেট দেয় আমি আপনার দাবি মেনে নেব। এর চেয়ে আর ডেমোক্রেটিক প্রসেস বাংলাদেশে কি আছে বলে আপনি মনে করেন? তো সুতরাং আমরা মনে করি জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণকে আপনার সেই ক্ষমতা প্রয়োগ করার মতো সেই সার্বভৌম ক্ষমতাটা আপনি প্রদান করুন। তারা কি রায়টা দেয় সেই অনুসারে আগামী দিনে কর্মসূচি গ্রহণ করেন। আর একদিনে যদি আপনি সব সংস্কার করে ফেলতে চান, তাহলে ইউনূস সাহেবের ঐক্যমত কোনো দরকার ছিল না, একটা অর্ডিন্যান্স জারি করে পালতেন, আপনি এটা বাস্তবায়ন করে ফেলতে পারতেন। তো সুতরাং আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, আগামী দিনে বাংলাদেশের স্বার্থে সবাইকে ন্যূনতম একটু ছাড় দিয়ে এই ঐক্যমত কমিশনের এই প্রস্তাবনা বাস্তবায়ন করা। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি বিরতি নিতে চাই আলোচনার পর্যায়ে। দর্শক, টেবিল টকের আয়োজনে আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আবারও টেবিল টকে। আমরা কথা বলছিলাম চাপে নির্বাচনে শিরোনামে। ফিরছি আবারও আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। আমি একটু জনাব নিজামুদ্দিন আপনার কাছে আসতে চাই। আমরা বিরতির আগে যে আলোচনাগুলো করছিলাম সেই ধারাবাহিকতায়, যে আপনিও যেটা বলছেন যে জুলাই বিপ্লবকে ধারণ করে নির্বাচন প্রক্রিয়ায় যদি ডিসেম্বরের মধ্যেও হয়, ফেব্রুয়ারিতে হয়, আপনাদের আপত্তি নেই, বাট বিদ্যমান যে সংকটগুলো তৈরি হয়েছে সেই সংকটের জায়গায় সবাই কিন্তু একটি জায়গায় এনসিপিকে ক্রেডিট দিচ্ছেন যে এই জুলাই অভ্যুত্থানের নায়ক হচ্ছেন আপনারা। আপনাদের অবস্থানটা সেখানে কি থাকবে? কারণ সুষ্ঠু ধারায় দেশকে এগিয়ে নিতে হলে একটি নির্বাচন প্রয়োজন। দেখুন, আমাদের অবস্থান কোনো ব্যক্তির অবস্থান নয়, আমাদের অবস্থান আমাদের একটা সাংগঠনিক অবস্থান, সামগ্রিক একটা অবস্থান। আমরা ডানও নয় বামও নয়, একটা সেন্ট্রিস্ট একটা রাজনীতি বিনিময়ের জন্য আমরা তরুণরা এক হয়েছি। এখানে অনেকের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা ক্রিয়েট হইতে পারে। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিয়ে একসাথে চলতে চাই, যার কারণে আমাদের কাজের নেচার দেখে অনেকে মনে করে আমরা সেন্টার লেফটের দিকে ঝুঁকে গিয়েছি, আবার অনেকে মনে করে আমরা যখন ইসলামকে নিয়ে মুসলিম বিশাল কমিউনিটিকে নিয়ে তাদের অধিকারের জন্য কথা বলি, তখন অনেকে ভাবে আমরা সেন্টার রাইটের দিকে ঝুঁকে গিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা মূলত বাংলাদেশে যারা এক্সিস্ট করে প্রত্যেকটি মত পথের মানুষকে নিয়ে আমরা মধ্যমপন্থী এবং বাংলাদেশ প্রতি একটা রাজনীতি বিনির্মাণ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী মতের মানুষের কোনো অধিকার ছিল না। হ্যাঁ, আমরা চাই সে বঞ্চিত মানুষগুলো, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, পাহাড়ি, বাঙালি, যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষ এই দেশে রাজনীতি করার অধিকার আছে, তাদের অধিকারের জন্য কথা ভয়েস রেজ করার তাদের অধিকার আছে, এখানে বাঁচার অধিকার আছে, এই দেশে তাদের ডিগনিটি বা সম্মান নিয়ে থাকার অধিকার আছে। আমরা সেটা এনশিওর করতে চাই। আমাদের ভিশন এইটা না যে আমরা নির্বাচনে একদম বৃহৎ সিট নিয়ে আমরা সরকার গঠন করবো, একজন এমপি মন্ত্রী হয়ে যাব, এই ভিশন এনসিপির কোনো কালেই ছিল না। আপনাকে একটা বলি, ইদানিং একটা মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে আমরা জামাতের সাথে হয়তো জোটে যাইতে পারতাম, এখন যাই নাই। আবার অনেকে মনে করছে আমরা হয়তো বিএনপির সাথে সিট ভাগাভাগি করতেছি।
বিষয়টা মোটেই এমন নয়। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদেরকে এখন ভাগ করে ফেলা হচ্ছে, দুদিন এদিকে দুইজন এদিকে, এরকমও বিভাজন এরকম হচ্ছে, নানা দিক থেকে এগুলো হচ্ছে। বিপ্লব আপনি দেখেন, একটা বড় বিপ্লবকে আপনার প্রশ্নবিদ্ধ কখন করা যায়? যখন ওই বিপ্লবকে নেতৃত্ব দেওয়া বিপ্লবের ফেজ যারা আছে, যারা অনুঘটক আছে, প্রভাবক, ওই কিছু লোককে যদি আপনি বিতর্কিত করতে পারেন, কিছু ব্যক্তি যদি ক্যারেক্টার অ্যাসাসিনেট করে ফেলতে পারেন, তাহলে তো পুরো বিপ্লবটাই ব্যর্থ। আলটিমেট এটাই হচ্ছে। কিন্তু এটাই শুধু এখন নতুন নয়, এটা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এগুলাই হচ্ছে। আমাদের নামে প্রচার প্রোপাগান্ডা বিভিন্নভাবে ছড়াচ্ছে। আপনি দেখেছেন আমাদের মাহফুজ আব্দুল্লাহর উপরে লন্ডনে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের থেকে এটা নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। তো স্বভাবতই দেখা যাচ্ছে এই বিপ্লবটা বেহাত হতে চলেছে, যেটা 90-তে হয়েছে, যেটা 1971 পরবর্তী সময় হয়েছে। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। এখন আসেন দেখেন, আমরা কিন্তু গণহত্যার বিচার এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই চার্টার, এর পরবর্তীতে আপনার এই বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু বিপ্লব পরবর্তী ডে 1 থেকে আমরা মাঠে ময়দানে সরব আছি, নতুন নতুন কর্মসূচি দিচ্ছি, সভা সেমিনারে আমরা ভয়েস রেজ করতেছি। আমাদের কথা কিন্তু আমরা হেরফের করি না, আজকে একটা কালকে একটা পোশাক, আমরা কিন্তু এমন করি। আমরা এখনো পর্যন্ত ওই একই ইস্যুগুলোকে নিয়ে আমরা কথা বলতেছি। এখন জামাত যে 5 দফা দিয়েছে, সেখানে কিন্তু গণহত্যার বিচারও আছে, এর পরবর্তীতে গণহত্যার বিচারও আছে, জুলাই চার্টারও আছে। ওয়েলকাম, তারা আমাদের এই বিষয়গুলোর সাথে একমত হয়েছে, আমরা তাদেরকে ওয়েলকাম করি। এর অর্থ এই না যে আমরা জামাতের সাথে এলাই হয়ে গেছে, কিংবা এলাই হওয়ার কথা ছিল, এলাই হই নাই, তাদের থেকে বেরিয়ে আসছি, বিষয়টা এমন নয়। এটা নিয়ে একটা শ্রেণীর প্রোপাগান্ডা চালানো। কিন্তু জামাতের যে বিষয়টা পিয়ার, আমরা কখনো নিম্নকক্ষে পিয়ারের আলাপ কখনোই দিই না, এটা আপনি কোথাও দেখবেন না। আমরা উচ্চকক্ষে পিয়ার চেয়েছি। নিম্নকক্ষে পিয়ার হলে একটা অস্থিতিশীল সরকার হয়, একটা দুর্বল সরকার হয়, এটার অনেকগুলো উইকনেস আছে। হ্যাঁ, সেটাও ভিন্ন আলাপ, একটা ডিবেটের বিষয় আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা নিম্নকক্ষে পিয়ার নিয়ে কখনো আলাপ দিই নাই। একদম শেষ করতে হবে, একদম শেষ। জনাব আতিকুর রহমান, আপনার কাছে শুনবো, যেটি বলছেন নিজামুদ্দিন, যে বিপ্লব ব্যাহত হতে চলছে, এই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে। আপনাদের অবস্থান কি জায়গায়? ব্যাহত হতে দিবেন না দিবেন না? মনে করি বিপ্লব ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা রাজনৈতিক মাঠে সবাই আছি এবং সবাই আমরা বিপ্লবকে আমরা ধারণ করি, এবং বিপ্লবকে ধারণ করেই তো আমরা আমাদের কর্ম নির্ধারণ করে থাকি। কিন্তু 2-3টা বিষয় বলেছেন আমাদের মোশাররফ ভাই এবং নিজাম ভাই বলেছেন, আমি একটু শর্টে বলছি। ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষে পিয়ার নিয়ে কথা আসছে, এবং সেখানেও কিন্তু সেখানে দ্বিমত বলা হয়েছে। এখন জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো আমরা উভয় কক্ষে চাচ্ছি। আপনি টেবিলে আসলে আমরা কথা বলবো, কেন আমরা চাচ্ছি। দাবি তুলতে কোনো অসুবিধা, দাবি তুলতেই পারে সবাই, সেখানে দাবির পক্ষে জনমত কতটুকু আছে, তখন বোঝা যায় দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক। এই আলোচনাগুলো শুনেছি, বিপ্লব ব্যাহত হতে আপনারা দিবেন কিনা সেই জায়গায় কোনোভাবে দেব না। আমরা দেখব, আমরা মনে করি বিপ্লব ব্যাহত তখনই হবে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। বাংলাদেশে বিদ্যমান অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ হচ্ছে জাতীয় পার্টির মধ্যে, জাতীয় পার্টির মধ্যে দিয়ে। আমরা এই জন্য ব্যাহত আমরা বলেছি যে আমাদের যে 5 দফা বলেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, এবং জাতীয় পার্টির পথ ধরে তার ভিতরে ঢুকেই তারা ম্যান্ডেট নিয়ে আসতে চাচ্ছে। যদি নিষিদ্ধ হয়ে জাতীয় পার্টি, আশা করি অন্য কোনোভাবে তারা আসার সুযোগ পাবে না। বাংলাদেশটা তার সঠিক ট্র্যাকে চলবে, এবং বাংলাদেশ আর বিপ্লবকে ধারণ করে আমরা এগিয়ে যাবো, সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ আমরা। ধন্যবাদ আপনাকে মোশাররফ হোসেন, যেটি বললেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে, এবং বিএনপি যেটা বলছেন যে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হোক, সেটি বিএনপি চায় না। এখানে আমাদের ধরেন আপনি যেটা বাংলাদেশ আওয়ামী লীগ 14 বছর, এই 3টি নির্বাচন, বেশি করে জাতীয় পার্টি 14 দল তাদের সহযোগী ছিল। আমরা তো অবাক হচ্ছি যে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট 1 বছর 2 মাস শাসন পরিচালনা করছে, তারা আওয়ামী লীগের বিচার করছে, কিন্তু কেন এই যারা সহযোগী তাদের বিচারের তো কোনো উদ্যোগ নিচ্ছে না? আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থিত মনোনীত প্রার্থী, আর অনেকে বলছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, এইভাবেও বলছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? আমাদের প্রশ্নটা কিন্তু এখানে, তাহলে কি কোনো নেক্সট কোনো এপিসোড আছে না? এটাই শেষ। যার জন্য আমার মনে হয় যে এই যে আমাদের মধ্যে পিআর বলেন বা অন্যান্য বিষয়গুলি, এইগুলি নিয়ে বিতর্ক না করে অরিজিনাল যে জিনিসটি আমাদের প্রয়োজন, বিচার, সংস্কার, এবং আগামী দিনে কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায়। কারণ দেশটা অনেক জায়গায় কিন্তু আমরা হুমকির মধ্যে আছি। যেমন আমাদের দেখেন, দেশটা বিনিয়োগ নাই আমার দেশে, আমার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, আমার সামাজিক স্থিতিশীলতা মানুষের মধ্যে আমি এখনো স্বস্তি কিন্তু দিতে পারছি না। নিশ্চয়ই না। এগুলির দায়িত্ব কার? বিশেষ করে এই 3টি স্টকহোল্ডার দলের। যদি কোনো কারণে শেখ হাসিনা আবার রিটার্ন করতে পারে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে বাংলাদেশে?
এই বিএনপি, জামাত, এনসিপি। সুতরাং তাদেরকে ন্যূনতম স্বার্থকে বিসর্জন দিয়ে একটা বৃহত্তর স্বার্থের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে একটা নির্বাচনটা দরকার। কারণ আপনি দেখেন এখনো পর্যন্ত আমার এই যে আকাঙ্ক্ষা, যে বিশেষ করে বৈষম্য, তাদের মূল আকাঙ্ক্ষা ছিল কর্মসংস্থান, অথচ বিগত 14 মাসে আমরা একটা কর্মসংস্থান তৈরি করতে পারিনি, বরং কর্মসংস্থান বেড়ে আরো কমে গেছে। বেকারত্ব 20 ছিল হাসিনার আমলে, এখন সেটা 28 হয়ে গেছে। আমাদের বিনিয়োগ $116 বিলিয়ন ছিল, সেখান থেকে এখন মাত্র $86 বিলিয়ন চলে আসছে। এই জিনিসগুলো যদি আপনি অ্যাড্রেস না করতে পারি, অর্থাৎ মানুষের পেটে যদি ভাত না থাকে, কোনো গণতন্ত্র, সংস্কার, বিচার কোনো কিছু কাজে আসবে না। সেই প্রত্যাশা রেখেই আজকের আলোচনাটি আমরা শেষ করতে চাই। মানুষের কল্যাণে হোক রাজনীতি, এবং বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো সেই দায়বদ্ধতা পরিপালন করবেন। জনাব এ বি এম মোশাররফ হোসেন, মোহাম্মদ নিজামুদ্দিন এবং জনাব আতিকুর রহমান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের আয়োজনটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।